হাই ফ্রেন্ডস, আজকে আমরা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে জেনে নেব। তো প্রথমেই বলি, সরেজন কথার অর্থ তুমি কি বোঝো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো বর্তমানে দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটি লিখিত সংবিধানেই প্রায় প্রত্যেকটি দেশের লিখিত সংবিধানেই প্রস্তাবনা যুক্ত করা হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় এক্ষেত্রে প্রসঙ্গ দিয়েছে বা অনুপ্রেরণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 1887 সালে তাদের সংবিধানে প্রথম প্রিয়াম্বেল যুক্ত করেছিল। একটা বইয়ের ক্ষেত্রে, একটা সাধারণ বইয়ের ক্ষেত্রে যেমন ভূমিকা ওই রচনা সম্পর্কে আমাদের তথ্য দেয় বা আমাদেরকে জানতে সাহায্য করে, ঠিক তেমনই একটা প্রস্তাবনা বা প্রিয়াম্বেলও সেই দেশের সংবিধানের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সংবিধান লিখিত যা লিখেছেন তাদের মাইন্ডসেট সম্পর্কে জানা যায়। তো এবার আমাদের সংবিধান সম্পর্কে আসি। আমাদের সংবিধানের উৎস কী সেটা আগে জেনে নিই। তো আমরা জানি 9ই ডিসেম্বর 1946 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে শুরু হয়েছিল। পরবর্তীকালে 13ই ডিসেম্বর 1946 সালে জওহরলাল নেহরু একটি রেজলিউশন শুরু করেছিলেন, যেটি এইমস অ্যান্ড অবজেক্টিভ রেজলিউশন নামে পরিচিত। মনে করা হয় যে এই এইমস অ্যান্ড অবজেক্টিভ রেজলিউশন পরবর্তীকালে প্রিয়াম্বেলের মূল সোর্স হয়ে উঠেছিল। তো দেখা যাচ্ছে যে আমেরিকার সংবিধানের মতন ভারতীয় সংবিধানেও উই দ্য পিপল অফ ইন্ডিয়া কথাটি ব্যবহার করা হয়েছে। আমেরিকার সংবিধানে লেখা হয়েছিল উই দ্য পিপল অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস, আর আমাদের ভারতীয় সংবিধানে লেখা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে আমাদের ভারতীয় সংবিধান প্রিয়াম্বেল কনসেপ্টটি নিয়েছে আমেরিকার সংবিধান থেকে। তো আমাদের সংবিধানে উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলতে বোঝাচ্ছে যে দ্য মেইন সোর্স অফ পাওয়ার হলো পিপল অফ ইন্ডিয়া, মানে মানুষের কাছেই সকল শক্তি রয়েছে এবং মানুষের শক্তির দ্বারাই আমাদের ভারত রাষ্ট্র চালিত হয়। তাহলে এবার দেখে নিই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো কী করে। তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করেছিল সেকেন্ড ক্যাবিনেট মিশন প্ল্যান অফ 1946। 7 ক্যাবিনেট মিশনের দ্বারা আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল। আর এখানকার মেম্বার যারা নির্বাচিত হয়েছিলেন তারা নির্বাচিত হয়েছিলেন প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে সদস্যদের দ্বারা। ঠিক আছে, এবার আমরা জেনে নিই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের সম্পর্কে। তো 18ই জুলাই 1947 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল। এই অ্যাক্টে বলা হয়েছিল অন দ্য অ্যাপয়েন্ট ডে 15ই আগস্ট 1947 ব্রিটিশ ইন্ডিয়া shall be divided into two autonomous dominions. One shall be called as India and that should be called as Pakistan. তো যেহেতু সে সময় আমাদের কোনো কনস্টিটিউশন ছিল না, তাই 1947 সালের এই আইনে বলা হয়েছিল যে যতদিন না এই দুটি স্টেটের কোনো সংবিধান তৈরি হচ্ছে ততদিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এই দুটি দেশের ইন্টারিম কনস্টিটিউশন হিসেবে কাজ করবে। তার মানে আমরা যখন 1947 সালে স্বাধীন হলাম তখন কিন্তু আমাদের সোভারেন পাওয়ার ছিল না, কারণ আমরা প্রায় 1950 সাল পর্যন্ত চালিত হয়েছিলাম এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 আর ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তো এবার আসি পরের আলোচনায়, সেটা হচ্ছে পরের আলোচনায় এবার আমরা জেনে নিই আমাদের দেশের প্রিয়াম্বেল সম্পর্কে। তো আমাদের দেশের প্রিয়াম্বেল শুরু হয়েছে এই বলে যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity and to promote among them all, fraternity, assuring the dignity of the individual
and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this constitution. তো এটাই হচ্ছে আমাদের সংবিধানের প্রস্তাবনা। তো আমাদের ভারত রাষ্ট্র একটি সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এবং রিপাবলিক। এবার আমরা এই সবকটি মানে এক এক করে জেনে নেব। তো প্রথমে আসি সোভারেন সম্পর্কে। তো সোভারেন এর ধারণা দিতে গিয়েই যেটা সর্বপ্রথম বলা উচিত সেটা হচ্ছে আমাদের ভারত রাষ্ট্র কোনো রকম আন্তর্জাতিক ক্ষমতায়ন থেকে বাইরে, মানে কোনো রকম বাইরের রাষ্ট্র ভারতে কোনো কর্তৃত্ব স্থাপন করতে পারবে না। মানে এক্সটার্নাল পাওয়ার ভারতে রয়েছে। ভারত একটা আন্তর্জাতিক দিক থেকেও স্বাধীন একটা রাষ্ট্র, ঠিক আছে। তো আমরা জানি ভারত স্বাধীন হচ্ছে 15ই আগস্ট 1947 সালে, কিন্তু ভারতের সংবিধান রচনা হয়েছিল, মানে চালু হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। তাহলে দেখা যাচ্ছে এই 1947 থেকে 1950 সালের মধ্যে ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিল না, তাই না? তাহলে ভারতের যেহেতু নিজস্ব কোনো সংবিধান ছিল না, তাহলে তার মানে ভারত স্বাধীন ছিল না, ভারতের সবারিজন পাওয়ার ছিল না। স্বাধীন ছিল কিন্তু সবারিজন পাওয়ার ছিল না। ভারত তখনও পর্যন্ত ডোমিনিয়ন ছিল, কারণ ভারতের মানুষ তখনও পর্যন্ত ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট আর ভারত শাসন আইন 1935 সালেই শাসিত হতো। তারপরে যখন 1950 সালে ভারত নিজের সংবিধান রচনা করলো, তখন ভারত সোভারেন হয়ে গেল। তো এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভারত সোভারেন তার মানে তো আমি সোভারেন, এবার আমি তো এবার বাইরে বেরোবো, রাম শ্যাম যদু মধু যাকে পাবো খুন করে দেবো। কিন্তু না, এটা কখনোই সম্ভব নয়, কারণ ভারত সোভারেন কিন্তু ইন্ডিয়ানসরা সোভারেন নয়। ইন্ডিয়ানস আর বাউন্ড বাই ল, কারণ ইন্ডিয়ান মানুষজনরা বিভিন্ন লয়ের দ্বারা বা বিভিন্ন বিধির দ্বারা বিধিবদ্ধ, তাই তারা যা খুশি তাই করতে পারে না। তারপরে অনেকে বলে যে আমরা 1945 সালে ইউএনএ যুক্ত হয়েছি, 1949 সালে কমনওয়েলথে জয়েন হয়েছি। তাহলে এটা কি আমাদের সভারেনিটি নষ্ট করছে না? এটা যদি কোনো নির্দেশ দেয় তাহলে আমাদের ভারত অবশ্যই সেটা মানে। তো সেক্ষেত্রে বলে রাখি যে জয়নিং অফ ইউএনও অ্যাজ ওয়েল অ্যাজ জয়নিং অফ কমনওয়েলথ নট অ্যাফেক্ট আওয়ার সভারেনিটি। এটা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট। এর থেকে আমরা যখন তখন বেরিয়ে যেতে পারি। আমাদের ফাউন্ডিং ফাদার যা ছিলেন জওয়াহরলাল নেহরু, উনি এখানে যুক্ত হয়েছিলেন কমনওয়েলথে। তো এখান থেকে আমরা ইচ্ছা করলেই বেরিয়ে যেতে পারি। এখানে আমরা মানে বিধিবদ্ধ নই যে আমাদের এখানে থাকতেই হবে, তাই না? তো এরা যদি কোনো কিছু বলে আমরা সেটা মানতেও পারি, না মানতে পারি, সেটা পুরো আমাদের দেশের সিদ্ধান্তের উপর এটা নির্ভর করবে। তো আমরা সভারেন সম্পর্কে জেনে নিলাম। এবার আসি পরের ওয়ার্ড আছে সোশ্যালিস্ট আর সেকুলার। এই কটা ওয়ার্ডকে আমরা একটু পরে আলোচনা করছি, কারণটা আমি একটু পরে বলছি। তারপরে আসছি ডেমোক্রেটিক যে ওয়ার্ড, সেটা নিয়ে। তাহলে ডেমোক্রেটিকটাকে বুঝতে গেলে আমাদের আরেকটা ওয়ার্ড সঙ্গে নিতে হবে, সেটা হচ্ছে রিপাবলিক। তাহলে আমরা ডেমোক্রেটিক আর রিপাবলিক এই দুটো ওয়ার্ড একসাথে আলোচনা করবো। তো ডেমোক্রেটিক বলতে কী বোঝাচ্ছে? ডেমোক্রেটিক বলতে বোঝাচ্ছে সাধারণত বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। আব্রাহাম লিঙ্কনের এটা বিখ্যাত একটা উক্তি, যারা ডেমোক্রেটিকে খুব সাধারণভাবে বর্ণনা করতে পারছে। তো বলে রাখি ডেমোক্রেটি দুই রকম করে হতে পারে, দু রকমের হয়, একটা ডাইরেক্ট ডেমোক্রেটি আর একটা ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ডাইরেক্ট ডেমোক্রেসিতে কী হয়, ওখানে কোনো একটা ডেভেলপমেন্টমূলক কাজের জন্য ওখানকার মানুষরা নিজেরাই সিদ্ধান্ত নেয়। এই ডাইরেক্ট ডেমোক্রেসি সম্ভব একমাত্র যে সকল রাষ্ট্রে জনসংখ্যা খুব কম, সে সকল রাষ্ট্রে এটা খুব সহজেই ইমপ্লিমেন্ট হতে পারে বা এটা খুব সহজেই আয়োজন করা যেতে পারে। যেমন সুইজারল্যান্ডে রেফারেন্ডাম বা প্লিবিসকাইটের মাধ্যমে এই ডাইরেক্ট ডেমোক্রেসিটাকে চালু করা হয়েছে। কিন্তু আমাদের ভারতের মতো একটা বৃহৎ রাষ্ট্র, যেখানে 140 কোটি জনসংখ্যা, 130 কোটি জনসংখ্যা, সেসব একটা বড় রাষ্ট্রের ক্ষেত্রে এই প্লিবিসকাইট বা রেফারেন্ডামের মাধ্যমে কখনোই নির্বাচন বা কোনো একটা জিনিস আমরা মানে নির্বাচন করতে পারি না, খুব অসুবিধার মধ্যে পড়া হবে। তাই আমরা রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে বিভিন্ন ডেভেলপমেন্টমূলক কর্মসূচি গ্রহণ করে থাকি। তো এটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি, যেটা আমরা পালন করি। আচ্ছা, ডেমোক্রেসি একটা কথায় জেনে নেওয়া দরকার, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু খুব শক্তিশালী হয়ে থাকে, ওটা যখন তখন যা খুশি করতে পারে। তো ওরা যদি বলে যে সরকারি চাকরির ক্ষেত্রে খালি পুরুষদেরই একাধিক অধিকার থাকবে, তাহলে তাই হবে। যদি বলে যে রাস্তাঘাটে মহিলারা বেরোতে পারবে না, তাহলে তাই হবে। যদি বলা হয় যে
স্কুলে খালি যারা ধনী তাদের ছেলেমেয়েরাই স্কুলে ভর্তি হতে পারবে, এরকম একটা পলিসি শুরু করে দিল। তো তাই হয়তো, কিন্তু এবার তুমি বলবে যে এটা কী করে সম্ভব, আমাদের তো ফান্ডামেন্টাল রাইট আছে, আমাদের তো ডিপিএসপি আছে, আমাদের তো সিটিজেনশিপ আছে, আমাদের সুপ্রিম কোর্ট আছে, আমাদের হাইকোর্ট আছে। আরে ভাই, এরা সরকার এরকম কী করে করবে, আমরা তো সুপ্রিম কোর্টে যাবো, তাই না? কিন্তু ভাই তুমি জেনে রাখো যে এইগুলো তখনই তো আসবে না যখন আমাদের কনস্টিটিউশন থাকবে। আমার তো মাত্র ডেমোক্রেটিক, এখন তো রিপাবলিক নয়। তাই জন্য এই ডেমোক্রেটিক ইলেকটেড গভর্নমেন্টের আনলিমিটেড পাওয়ারকে লিমিটেডে আনার জন্য আমাদের রিপাবলিক গডটা নিয়ে আসতে হবে। আর যখনই রিপাবলিক গডটা চলে আসলো না, তখনই এই ডেমোক্রেটিক গভর্নমেন্টের আনলিমিটেড পাওয়ারটা এটা লিমিটেডে চলে আসলো। তখন গভর্নমেন্টও মানে বিধিবদ্ধ হয়ে গেল, লয়ের দ্বারা বাউন্ড হয়ে গেল। এটাকে বলা হয় লেক্স রেক্স, যার মানে হলো ল ইজ দ্য কিং অফ কিংস। কী বললাম? ল ইজ দ্য কিং অফ কিংস। তবে হ্যাঁ, ভারতীয় সংবিধান তোমাকে একটা ক্ষেত্রে সভারেজন পাওয়ার দিয়েছে, সেটা হচ্ছে ভোটিংয়ের ক্ষেত্রে। তো ভোটিংয়ের ক্ষেত্রে সকল ইন্ডিয়ানই তাদের সভারেজন ক্ষমতা ভোগ করতে পারে, যা খুশি তাই করতে পারে। ঠিক আছে। আরেকটা হ্যাঁ, এরকম এই যে আমরা এই কথাটা বললাম, তো এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের পাশের রাষ্ট্র পাকিস্তান, দিকে মায়ানমারও দেখলাম। তো পাকিস্তানের কথা বলি, তো পাকিস্তান কী হয়, মাঝে সাথে ওদের মিলিটারি ডিসপিউটও চলে আসে। ঠিক আছে। তো যতই মিলিটারি ডিসপিউট আসুক আর যাই আসুক না কেন, পাকিস্তান ডেমোক্রেটিক না থাকুক, রিপাবলিক কিন্তু সবসময় থাকে। এটা একটা আলোচ্য বিষয়। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে রিপাবলিক রাষ্ট্র আমরা বুঝবো তখনই, একটা রিপাবলিক রাষ্ট্রে সবসময় হেড অফ স্টেট হবে একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে। তো আশা করছি ডেমোক্রেটিক আর রিপাবলিকের মধ্যে ধারণাটা স্পষ্ট হয়েছে। এবার পরের ওয়ার্ড আসি। পরের ওয়ার্ড হচ্ছে আমাদের যেগুলো বাদ দিলাম, সোশ্যালিস্ট আর সেকুলার। ঠিক আছে। তো সোশ্যালিস্টটাকে জেনে নিই। তো আমরা জানি 42তম সংবিধান সংশোধনী 1976 সালের আইনের দ্বারা সেকুলার, সোশ্যালিস্ট আর ইন্টিগ্রিটি এই তিনখানা ওয়ার্ড আমাদের সংবিধানে যুক্ত হয়েছিল। তাহলে এবার সোশ্যালিস্ট সঙ্গে জানি। এবার তোমার মনে হবে তাহলে 1976 সালে এই ওয়ার্ডগুলো যুক্ত হলো, আর আমাদের সংবিধান গৃহীত হয়েছিল 1950 সালে। তাহলে এই মাঝখানে যে 25-26খানা বছর, তখন কি আমরা সোশ্যালিস্ট ছিলাম না? বা তাহলে কি আমাদের কনস্টিটিউশনে কি সোশ্যালিস্টের কোনো চরিত্র ছিল না বা বৈশিষ্ট্য ছিল না? অবশ্যই ছিল। কি হয়েছিল ব্যাপারটা সেটা বলি। আচ্ছা, 1950 সালে যদি আমাদের ফাউন্ডিং ফাদাররা বা বি আর আম্বেদকর যদি সংবিধানে বলতো, সোশ্যালিস্ট ওয়ার্ডটা যদি ব্যবহার করতো, তাহলে সারা বিশ্বের কাছে বার্তা যেত যে ইন্ডিয়া মার্কসিস্ট সোশ্যালিজম ফলো করে। কিন্তু আমরা জানি ইন্ডিয়া তো মার্কসিস্ট সোশ্যালিজম ফলো করে না। কারণ মার্কসিস্ট সোশ্যালিজম কী হয়, দেশের সমস্ত সম্পদকে সমানভাবে বণ্টিত করে দেওয়া হয়। কিন্তু আমাদের সংবিধান, আমাদের ইন্ডিয়ান সংবিধান তো গান্ধিয়ান সোশ্যালিজম ফলো করে, যার মাধ্যমে দেশের প্রত্যেকটা নাগরিককে সমান অধিকার দেওয়া হয় যে তুমি ভাই যা খুশি তৈরি করে ফেলো, মানে সম্পদ তৈরি করো, সম্পদ সৃষ্টি করো কঠোর পরিশ্রমের মাধ্যমে, রাষ্ট্র তোমার পাশে আছে। এটাই হচ্ছে আমাদের সংবিধানের মোটো। তো এবার ফাউন্ডিং ফাদার এটা কী করে এটা প্রকাশ করলো? তো আমাদের ফাউন্ডিং ফাদাররা ছিল বেশ একটু ইন্টেলিজেন্ট। তারা কনস্টিটিউশনের প্রিয়াম্বেলের মধ্যেই এটাকে আচ্ছন্নভাবে লুকিয়ে রেখেছিলেন। তারা বলেছিলেন ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অফ অপরচুনিটি অ্যান্ড টু প্রমোট অ্যামং দেম অল। এই যে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটার মাধ্যমেই কিন্তু আমাদের ফাউন্ডিং ফাদাররা এই সোশ্যালিস্টিক চরিত্রটাকে প্রকাশ করার চেষ্টা করেছিলেন। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে তো আমাদের সংবিধানে সোশ্যালিস্টিক বৈশিষ্ট্য আগে থেকেই ছিল, তাহলে কেন ওই অ্যামেন্ডমেন্টটা করে শুধু শুধু ওই সোশ্যালিস্ট ওয়ার্ডটাকে আনা হলো? তো বলে রাখি, এটার কনস্টিটিউশনালি কোনো ভ্যালু নেই, তবে পলিটিক্যালি এটা ভ্যালু অনেকটাই। সরকার এটাকে পলিটিক্যালি একটা পাওয়ার হিসেবে এটাকে এনেছিলেন সে সময়কালে। তো পরের ওয়ার্ডটা দেখে নিই। পরের ওয়ার্ডটা হচ্ছে সেকুলার। সে একই কথা। 1950 সালে যদি আমাদের সংবিধান নেতা ডক্টর বি আর আম্বেদকর যদি সংবিধানে সেকুলার ওয়ার্ডটি দিয়ে দিতেন, তাহলে পুরো বিশ্বের কাছে বার্তা যেত যে আমরা ওয়েস্টার্ন সেকুলারিজম ফলো করি, তাই না? ওয়েস্টার্ন সেকুলারিজম ফলো করি। তো ওয়েস্টার্ন সেকুলারিজম কী হয়? ওয়েস্টার্ন সেকুলারিজমে কী হয়েছে, ওখানে রিলিজিয়াস টেম্পল বা রিলিজিয়াস প্লেস আর স্টেটের মধ্যে একটা বিচ্ছেদ হয়েছে। কিন্তু আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে তো তাই না, আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে রিলিজিয়াস প্লেস আর সরকারের মধ্যে কোনো রকম বিচ্ছেদ নেই। তবে হ্যাঁ, আমাদের সরকার অবশ্যই বলেছে যে
প্রত্যেকটা মানুষ নিজের ইচ্ছা অনুসারে যে কোনো ধর্ম পালন করতে পারে, সরকার এতে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করবে না। কিন্তু যদি কোনো রিলিজিয়াস প্লেসে কোনো দাঙ্গা বিক্ষোভ হয়ে থাকে, সেক্ষেত্রে সরকার আসবে, সরকারের সাথে রিলিজিয়াস প্লেসের একটা বন্ধন রয়েছে যেখানে সরকার আসবে এবং সেই দাঙ্গাটাকে থামাবে। তো এই ব্যাপারটা ছিল। তবে তবে বি আর আম্বেদকর প্রিয়াম্বেলের মধ্যেই এই বৈশিষ্ট্যটা দিয়ে গেছেন। তিনি বলে গেছেন লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ। এই ওয়ার্ডের মাধ্যমে বি আর আম্বেদকর সেকুলারি কনসেপ্টটা আমাদের প্রিয়াম্বেলের মধ্যে দিয়ে গেছিলেন, কিন্তু পরবর্তীকালে পলিটিক্যাল কারণে মানে রাজনৈতিক কারণে আবার এই সেকুলার ওয়ার্ডটা আমাদের সংবিধানে যুক্ত হয়েছে। ঠিক আছে, যেটা যেটা আগে অন্তর্নিহিত ছিল সেটাই এখন চোখের সামনে চলে এসেছিল আর কি, এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা সেকুলার ওয়ার্ডটিকে খুব ভালো করে জেনে নিলাম। এবার আমরা দেখব কনস্টিটিউশনে যে অবজেক্টিভগুলো দেওয়া হয়েছিল এছাড়াও সেগুলো সম্পর্কে সামান্য সামান্য আলোচনা করে নেব। তো পরবর্তীকালে আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, যদি আমরা বলো তো অবশ্যই কমেন্ট করে জানাবা সেটা। তো প্রথম যে অবজেক্টিভ আছে সেটা হচ্ছে জাস্টিস। আমাদের মাত্র তিনটি ক্ষেত্রেই জাস্টিস দেওয়া আছে, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। এই তিনটে ক্ষেত্রে আমরা জাস্টিস ভোগ করতে পারি। সেকেন্ড হচ্ছে লিবার্টি। লিবার্টিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা পজিটিভ লিবার্টি আর একটা হচ্ছে নেগেটিভ লিবার্টি। তো পজিটিভ লিবার্টি বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে লিবার্টি ব্যাপারটা কী বলতো, লিবার্টি আমরা নিয়েই জন্মাই কিন্তু ফ্রিডম আমাকে কেউ দেয়। আর পজিটিভ লিবার্টি হচ্ছে কেউ কারোর ডেভেলপমেন্টে কোনো রকম বাধা সৃষ্টি করবে না। আর নেগেটিভ লিবার্টি বলতে বোঝাচ্ছে রাষ্ট্র কোনো আরবিটারি অ্যাকশনের মাধ্যমে কারো স্বাধীনতা গ্রহণ করবে না বা হরণ করবে না। ঠিক আছে, তো এটা গেল আরেকটা অবজেক্টিভ। আরেকটা অবজেক্টিভ হচ্ছে ইকুয়ালিটি। তো আমাদের সংবিধানে ইকুয়ালিটিকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কিছু করা হয়েছে ডিপিএসপিতে, তারপরে ফান্ডামেন্টাল রাইট আছে আমাদের প্রায় আর্টিকেল 15, 14, 15, 16, 17, 18, এই 4-5টা আর্টিকেল প্রায় আমাদের এই ইকুয়ালিটিটাকে দান করার জন্যই দেওয়া হয়েছে। রাইট টু ইকুয়ালিটি বলে এই ফান্ডামেন্টালে একটা সেকশনই রয়েছে। তো এই কথা জেনে নিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই প্রিয়াম্বেলকে কেন্দ্র করে বেশ কয়েকটা কেস হয়েছে। সে কেসটাকে একটু আমরা দেখে নিই। তো 1960 সালে বেরুবাড়ি কেস এদের মধ্যে অন্যতম। তো বেরুবাড়ি কেসে কী হয়েছিল? বেরুবাড়ি কেসে হয়েছিল যে জলপাইগুড়ির জেলার, বর্তমানে পশ্চিমবাংলার জলপাইগুড়ি জেলার থানা নাম্বার 12 আমাদের ভারতের মধ্যে থেকে গেছিলো, যেটা কিনা যাওয়া উচিত ছিল পূর্ব পাকিস্তানে। তো পরবর্তীকালে 1952 সালে পূর্ব পাকিস্তান দাবি করেছে যে আমাদের অঞ্চল আমাদেরকে ফিরিয়ে দিন। ঠিক আছে, তখন এবার বিবাদ বাঁধলো। তখন জওয়াহরলাল নেহরু বলল, আমাদের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু বলল, হ্যাঁ আমরা তোমাদের অঞ্চল ফিরিয়ে দেবো। কিন্তু আমরা জানি কনস্টিটিউশনের 3 নম্বর আর্টিকেল অনুসারে আমরা কোনো রাজ্য গ্রহণ করতে পারি, কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করতে পারি, কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে পারি, কিন্তু কোনো রাজ্য কাউকে দিয়ে দিতে পারি না। এটা আমাদের নেই, ঠিক আছে, সংবিধানে নেই। তো এবার যখন এই দাঙ্গাটা বাঁধলো তখন এবার গান্ধী মানে জওয়াহরলাল নেহরু তো ওদিকে ওখানকার মানে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে তো এগ্রিমেন্ট করে ফেলেছে, যেটা গান্ধী নুন এগ্রিমেন্ট নামে পরিচিত। এটা হয়েছিল 1958 সালে। তারপরে এবার জওয়াহরলাল নেহরু বলছে যে কেন আমি পিএমএল থেকে পাওয়ার নিয়ে ওদেরকে জায়গাটা দিচ্ছি, সংবিধানের দরকার কিসে? তখন তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ বলল, সুপ্রিম কোর্টকে জিজ্ঞাসা করলো, 143 নম্বর আর্টিকেলের ধারার বলে সুপ্রিম কোর্টে জিজ্ঞাসা করলো যে ইজ দ্য প্রিয়াম্বেল ইজ দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন। সে তৎকালীন সময়ে সুপ্রিম কোর্ট বলল যে না, প্রিয়াম্বেল ভারতীয় কনস্টিটিউশনের অংশ নয়। তো নেও, তখন কি করবে, জায়গা তো দেবে বলেছে জওয়াহরলাল নেহরু। তখন কী করলো, 9 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আর্টিকেল 3 পরিবর্তন আনলো, আর ওই জলপাইগুড়ি থানা নম্বর 12 জায়গাটাকে পূর্ব পাকিস্তানকে দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তো তার পরবর্তীকালে দেখা গেল 1773 সালে কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য সরকার মামলায় দেখা গেল সুপ্রিম কোর্ট বলল যে প্রিয়াম্বেল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। মানে আগের বেরুবাড়ি মামলার রায়টাকে নাকচ করে বলল, মানে পুনরায় বলল প্রিয়াম্বেল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ভাই তাহলে তখন
তখন তো এটা বলতে পারতো, তাই না? তাহলে তাহলে আর তো 9 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট একটা হতো না, আর আর্টিকেল 3-এও কোনো চেঞ্জ আসতো না। তো একটা বিষয় যেটা তৎকালীন সময় পিয়ামেলকে কেন্দ্র করে ঘটেছিল। এছাড়া আর সেমন কিছু নেই। তো তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ পলিটিক্যাল রিলেটেড সিরিজ আরও আসতে চলেছে। আর কিছু যদি মনে হয় আরও বলা উচিত ছিল, যেগুলো আমি মিস করে গেছি, সেগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে। ধন্যবাদ।